বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হলো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক আর হাইড্রোজেন বন্ধন। প্রথমে দেখো তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়। দেখো, অণুমধ্যস্থিত কোনো পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। ধরা যাক এ আর বি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। এখানে বি পরমাণু এই বন্ডের ইলেকট্রন জোড়কে আকর্ষণ করছে, অর্থাৎ বি হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল এবং এই বন্ডের ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আবার দেখো HCl অণুতে হাইড্রোজেন আর ক্লোরিন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে, আর এখানে ক্লোরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। ফলে বন্ডের ইলেকট্রন জোড়কে ক্লোরিন পরমাণু নিজের দিকে আকর্ষণ করে এবং এর ফলে ক্লোরিন পরমাণুর উপর সামান্য নেগেটিভ চার্জের উদ্ভব হয় এবং হাইড্রোজেন পরমাণুর উপর সামান্য পজিটিভ চার্জের উদ্ভব হয়। এই সামান্য পজিটিভ চার্জ, সামান্য নেগেটিভ চার্জকে আমরা এই ডেল প্লাস ডেল মাইনাস এইভাবে দেখাচ্ছি। ডেল প্লাস হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ, ডেল মাইনাস হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ। এবং এর ফলে কি হচ্ছে, সমযোজী HCl অণুতে আয়নীয় ধর্মের সৃষ্টি হচ্ছে। তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পর্যায় সারণীতে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, এগুলো আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে আলোচনা করেছি। আজকে আমরা দেখব বিভিন্ন স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে নির্ণয় করা যায়। আমরা দেখব পাউলিং স্কেল এবং মুলিকেন স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে নির্ণয় করা যায়। দেখো, পাউলিং স্কেল। ধরা যাক AB একটা যৌগ, যেখানে A আর B পরমাণুর মধ্যে বন্ড রয়েছে এবং এদের উপাদান মৌল হচ্ছে A2 আর B2। A2 তে দুটো A পরমাণুর মধ্যে বন্ড রয়েছে আর B2 তে দুটো B পরমাণুর মধ্যে বন্ড রয়েছে। পাউলিং এর মত অনুযায়ী EAB গ্রেটার দ্যান EAA ইনটু EBB টু দি পাওয়ার হাফ। এই E হচ্ছে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। তার মানে EAB হচ্ছে AB বন্ডের বন্ধন শক্তি আর EAA EBB এগুলো হচ্ছে AA BB এই বন্ডগুলোর বন্ড এনার্জি। আর এই দুটোর যে ডিফারেন্স সেটাকে বলা হয় আয়নীয় রেজোন্যান্স শক্তি। একে ডেল্টা AB এভাবে লেখা হয়। ডেল্টা AB হচ্ছে আয়নীয় রেজোন্যান্স শক্তি। তাহলে ডেল্টা AB ইকুয়ালস টু EAB মাইনাস EAA ইনটু EBB টু দি পাওয়ার হাফ। এবার দেখো এই AA এবং BB বন্ডগুলো যে রয়েছে সেগুলো সমযোজী বন্ধন, তাই EAA এবং EBB এই বন্ড এনার্জির উৎস হচ্ছে সমযোজী বন্ধন, কিন্তু EAB এই বন্ড এনার্জির উৎস কিন্তু সমযোজী এবং আয়নীয় উভয় প্রকার বন্ধন। সেই জন্য ডেল্টা AB এর মান থেকে একটা সমযোজী বন্ধনে আয়নীয় প্রকৃতির পরিমাণ জানা যায় এবং পাউলিং এর মত অনুযায়ী ডেল্টা AB মৌলের তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ পাউলিং এর মত অনুযায়ী যদি A পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কাই A হয়, এটা হচ্ছে কাই যার মাধ্যমে আমরা তড়িৎ ঋণাত্মকতাকে প্রকাশ করছি। A পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কাই A এবং B পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি কাই B হয়, তাহলে কাই A মাইনাস কাই B প্রপোর্শনাল টু ডেল্টা AB টু দি পাওয়ার হাফ। এই প্রপোর্শনালকে সমান করার জন্য একটা ধ্রুবক আসবে, তাহলে কাই A মাইনাস কাই B ইকুয়ালস টু K ইনটু ডেল্টা AB টু দি পাওয়ার হাফ। এখানে K হচ্ছে ধ্রুবক। এবারে এই ডেল্টা AB এটার ভ্যালুটা যদি কিলো ক্যালোরি মোল ইনভার্স এককে থাকে,
তাহলে কে এর ভ্যালু মানে এই ধ্রুবকটার ভ্যালু হচ্ছে 0.208 আর ডেল্টা AB এর ভ্যালু যদি কিলো জুল মোল ইনভার্স এককে থাকে তাহলে K = 0.102। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কাই A মাইনাস কাই B equals to 0.208 into delta AB to the power half। এখানে 0.208 ভ্যালু পুট করেছি, ধরে নেওয়া হচ্ছে যে ডেল্টা AB টা কিলো ক্যালোরি মোল ইনভার্স এককে রয়েছে। এটাই হচ্ছে পাউলিং এর সমীকরণ, যার মাধ্যমে তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয় করা যায়। এটাকে আমরা এভাবেও লিখতে পারি কাই A মাইনাস কাই B equals to 0.208 into ডেল্টা AB এর জায়গায় আমরা এটা পুট করব EAB মাইনাস EAA into EBB to the power half এবং টোটালটা to the power half। এখানে এই EAB, EAA, EBB এই প্রত্যেকটা বন্ড এনার্জির ভ্যালু জানা থাকলে এবং যে কোনো একটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান জানা থাকলে এই ফর্মুলার সাহায্যে অন্য আরেকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয় করা যায়। এবার দেখো মূলিকান স্কেলের মাধ্যমে কিভাবে তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয় করা যায়। মূলিকান স্কেল অনুযায়ী কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সমান সেই মৌলের আয়নন বিভব অর্থাৎ আয়নাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2, অর্থাৎ মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান সেই মৌলের আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটির গড় মানের সমান হয়। এইভাবে এই স্কেলগুলোর মাধ্যমে তড়িৎ ঋণাত্মকতার মান নির্ণয় করা যায়। তাহলে এবারে আমরা ডাইপোল মোমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলবো পোলার বন্ড আর নন পোলার বন্ড বলতে কি বোঝায়। দেখো, যখন একই মৌলের দুটো পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয় তখন সেই বন্ডের যে ইলেকট্রন জোড় সেটা ওই পরমাণু দুটোর মধ্যবর্তী স্থানে অবস্থান করে। যেমন দেখো H2, এখানে একই মৌলের দুটো পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে এবং দুটো একই মৌলের পরমাণু হওয়ার জন্য এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই, দুটোর সেম ইলেকট্রোনেগেটিভিটি এবং এই বন্ডের ইলেকট্রন জোড়টা এই পরমাণু দুটোর ঠিক মধ্যবর্তী স্থানে মানে এই বন্ডের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করে এবং ইলেকট্রন জোড়ের কোনো দিকে সরণ ঘটে না। এই ধরনের বন্ডকে বলা হয় নন পোলার বন্ড বা অধ্রুবীয় বন্ধন, বা এটাকে বলা যেতে পারে যে পিওর কোভ্যালেন্ট বন্ড, বিশুদ্ধ সমযোজী বন্ধন, যেখানে কোনো পোলারিটি জেনারেট করছে না। এরকম O2, F2, N2, Cl2 এই প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে কিন্তু নন পোলার বন্ড থাকে, যাদের ক্ষেত্রে ইলেকট্রন জোড়ের বন্ডের ইলেকট্রন জোড়ের কোনো দিকে সরণ ঘটে না। এবার যখন দুটো আলাদা মৌলের পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, যেমন দেখো H আর F, হাইড্রোজেন আর ফ্লুরিন, এদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, তখন এই বন্ডের ইলেকট্রন জোড়ের সরণ ঘটে। যেহেতু দুটো আলাদা মৌলের পরমাণু তাই দুটো পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে এবং তার ফলে বন্ডের ইলেকট্রন জোড়টা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে সরে যায়, বা বলা যেতে পারে যে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটা বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে। এর ফলে এই বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর ওপর পার্শিয়াল নেগেটিভ চার্জের উদ্ভব হয় এবং হাইড্রোজেনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জের উদ্ভব হয় এবং এই ধরনের বন্ডগুলোকে বলা হয় পোলার বন্ড বা ধ্রুবীয় বন্ধন। কোন সমযোজী বন্ধনে আয়নীয় প্রকৃতির মান সংশ্লিষ্ট পরমাণু দুটোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর নির্ভর করে। দুটো পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 1.7 হলে সেই সমযোজী বন্ধনে আয়নীয় প্রকৃতি 50% হয়
এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি এর থেকে বেশি হয়, মানে 1.7 এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আরো বেশি আয়নীয় প্রকৃতি থাকে, মানে 50% এর থেকেও বেশি আয়নীয় প্রকৃতি থাকবে। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি এর থেকে কম হয়, তাহলে 50% এর থেকে কম আয়নীয় প্রকৃতি থাকে। যেমন দেখো, হ্যালোজেন যে মৌলগুলো রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা হচ্ছে এরকম, অর্থাৎ ফ্লোরিনের সবথেকে বেশি এবং ধীরে ধীরে কমছে। এরা যখন হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করবে, HF, HCl, HBr এবং HI, প্রত্যেক ক্ষেত্রেই হাইড্রোজেন রয়েছে এবং ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে HF তে এই দুটো পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সর্বাধিক, তাই এর ক্ষেত্রে আয়নীয় প্রকৃতিটাও অনেক বেশি হয়। এখানে 60% আয়নীয় প্রকৃতি থাকে এবং ধীরে ধীরে আয়নীয় ক্যারেক্টারটা কমতে থাকে এবং HI এর ক্ষেত্রে সেটা 4% দেখা যায়। এইভাবে দুটো পরমাণুর মধ্যে যখন সমযোজী বন্ধন থাকে, সেই পরমাণু দুটো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ওই বন্ধনের আয়নীয় প্রকৃতির মান নির্ভর করে। এবং কোনো অণুর ধ্রুবীয়তার মাত্রা পরিমাপ করার জন্য যে রাশি ব্যবহার করা হয় তাকে বলা হয় ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এই ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামককে মিউ দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে মিউ, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। মিউ সমান হচ্ছে E ইনটু ডি। এখানে E হচ্ছে অণুটাতে যে ধনাত্মক বা ঋণাত্মক কেন্দ্র রয়েছে তার চার্জ, এবং ডি হচ্ছে ওই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব। মিউ ইকুয়ালস টু E ইনটু ডি। এখানে মিউ এর সিজিএস একক হচ্ছে ডি বাই, একে ক্যাপিটাল ডি দ্বারা লেখা হয়। 1 ডি বাই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -18 ESU সেন্টিমিটার এবং এসআই একক হচ্ছে কুলম্ব মিটার। 1 কুলম্ব মিটার ইকুয়ালস টু 2.9962 ইনটু 10 টু দি পাওয়ার 29 ডিভাই। এই এককগুলোর মাধ্যমে মিউ বা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করা হয়। এবার আমরা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো, অধ্রুবীয় অণুর ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 0, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান 0 হয়। অধ্রুবীয় অণু যেমন H2, N2, O2, F2 এগুলো হচ্ছে একই মৌলের দুটো পরমাণু দ্বারা গঠিত দ্বিপরমাণু অণু। এদের ক্ষেত্রে দুটো পরমাণুর মধ্যে যে সংযোজী বন্ধন রয়েছে, সেই বন্ডের ইলেকট্রন জোড়ের কোনো দিকে সরণ ঘটে না, আর তার ফলে কোনো পোলারিটি জেনারেট করে না, অর্থাৎ এই অণুগুলো হচ্ছে অধ্রুবীয় এবং এদের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 0, ডাইপোল মোমেন্ট 0 হয়। আর যখন দুটো আলাদা মৌলের পরমাণু দ্বারা দ্বিপরমাণু অণু গঠিত হয়, যেমন ধরো HCl, দুটো আলাদা মৌলের পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে, এক্ষেত্রে পোলারিটি জেনারেট হয়, কারণ দুটো পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে। যেমন এখানে ক্লোরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, ফলে বন্ডের ইলেকট্রন জোড়কে ক্লোরিন নিজের দিকে টেনে নেয় এবং ক্লোরিন পরমাণুর উপর পার্সিয়াল নেগেটিভ চার্জ, হাইড্রোজেনের উপর পার্সিয়াল পজিটিভ চার্জে উদ্ভব হয় এবং পোলারিটি জেনারেট করছে। এবং এই সমস্ত অণু হচ্ছে ধ্রুবীয় অণু, এদের নির্দিষ্ট একটা ভ্যালু থাকে, মিউ এর নির্দিষ্ট ভ্যালু থাকে। ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর রাশি, এর মান এবং নির্দিষ্ট অভিমুখও থাকে। এই যে বন্ডটা রয়েছে HCl, এখানে পজিটিভ মেরু থেকে নেগেটিভ মেরুর দিকে এরকম অ্যারো দিয়ে, এই ধরনের একটা অ্যারো যার পজিটিভ মেরুর দিকটা এইভাবে কাটা থাকে, এরকম অ্যারোর মাধ্যমে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামককে নির্দেশ করা হয়। এখানে এইভাবে ডাইপোল মোমেন্ট নির্দেশ করা হবে, কারণ ক্লোরিন হচ্ছে নেগেটিভ মেরু আর হাইড্রোজেন হচ্ছে পজিটিভ মেরু। পজিটিভ থেকে নেগেটিভের দিকে এইভাবে অ্যারো দিয়ে ডাইপোল মোমেন্ট নির্দেশ করা হয়, আর পজিটিভ দিকটা যে মেরুর দিকটা সেদিকে এইভাবে অ্যারো কেটে দেওয়া হয়। আর মিউ এর মান যত বেশি হবে, কোনো ধ্রুবীয় অণুর ধ্রুবীয়তার মাত্রা তত বৃদ্ধি পাবে। এবার দেখো, যখন দুটো আলাদা মৌলের পরমাণু দ্বারা বহু পরমাণু অণু গঠিত হয়, যেমন AB2 টাইপ অণু,
এর ক্ষেত্রে অবশ্যই ধ্রুবীয় বন্ধন থাকবে, কারণ দুটো আলাদা মৌলের পরমাণু রয়েছে এবং সেই ধ্রুবীয় বন্ধনগুলোর যে বন্ধন ভ্রামক তাদের লব্ধি বা রেজাল্ট্যান্ট দ্বিমেরু ভ্রামকের মানটাই হচ্ছে সমগ্র অণুটার দ্বিমেরু ভ্রামকের মান। এবং লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান কোনো অণুর আকৃতির উপর নির্ভর করে। সেজন্য একটা বহু পরমাণু অণুর ক্ষেত্রে অনেকগুলো ধ্রুবীয় বন্ধন থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে অণুটা ধ্রুবীয় হতেও পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে অণুটার কিন্তু নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেটা অণুটার আকৃতির উপর নির্ভর করছে। যেমন ধরো এই Ab2 অণু, এর আকৃতিটা যদি লিনিয়ার হয়, সরল রৈখিক, ধরা যাক A হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর B প্রান্তীয় পরমাণু এবং আকৃতিটা রয়েছে কি লিনিয়ার। তাহলে ধরা যাক এখানে B এর ইলেকট্রোনেগেটিভিটি A এর তুলনায় বেশি, তাহলে দ্বিমেরু ভ্রামকের দিকটা কি রকম হবে? এটা ডেল প্লাস, B এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, B এর মাথায় ডেল মাইনাস। তাহলে পজিটিভ মেরু থেকে নেগেটিভ মেরুর দিকে আমরা এইভাবে অ্যারোর মাধ্যমে দ্বিমেরু ভ্রামককে নির্দেশ করব। এই যে দুটো দ্বিমেরু ভ্রামক আমরা নির্দেশ করছি, এই দুটো দ্বিমেরু ভ্রামকের মান সমান এবং বিপরীতমুখী, মানে দুটো বিপরীত দিকে এরা রয়েছে। এর জন্য এরা পরস্পরকে নিউট্রালাইজ করে দেয়, প্রশমিত করে দেয়। এর ফলে এদের যে রেজাল্ট্যান্ট দ্বিমেরু ভ্রামক মিউ রেজাল্ট্যান্ট সেটা 0 হয়ে যায়, কারণ দুটো যে বন্ড মোমেন্ট রয়েছে তারা সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য পরস্পরকে প্রশমিত করছে। আবার দেখো, যদি এই Ab2 টাইপ অণুটা অ্যাঙ্গুলার শেপ হয়, যেখানে A কেন্দ্রীয় পরমাণু আর B রয়েছে এরকম একটা কৌণিক শেপ, অ্যাঙ্গুলার, তাহলে এক্ষেত্রে আমরা দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশ করব এইভাবে। তাহলে দেখো রেজাল্ট্যান্ট দ্বিমেরু ভ্রামকটা সমগ্র অণুটা দ্বিমেরু ভ্রামকের মান নির্দেশ করবে এবং তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, কারণ এক্ষেত্রে কিন্তু আগেরটার মতো দুটো বন্ড মোমেন্ট পরস্পরকে প্রশমিত করতে পারছে না। তাহলে দ্বিমেরু ভ্রামকের মানটা আমরা দেখছি যে বহু পরমাণু অণুর ক্ষেত্রে অণুটার আকৃতির উপর নির্ভর করছে। তাহলে আমরা এখান থেকে যেগুলো জানলাম সেটা হচ্ছে, যখন দুটো একই মৌলের পরমাণু দ্বারা দ্বিপরমাণু অণু গঠিত হচ্ছে, যেমন H2N2 এগুলোর ক্ষেত্রে, তার ক্ষেত্রে μ0 হবে। আর যখন দুটো আলাদা মৌলের পরমাণু দ্বারা গঠিত দ্বিপরমাণু অণু, যেমন HCl, এর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট মিউ এর ভ্যালু থাকবে এবং অণুটা ধ্রুবীয় হবে। আর যখন দুটো আলাদা মৌলের পরমাণু দ্বারা বহু পরমাণু অণু গঠিত হচ্ছে, তখন সেটা ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে সেটা অণুটার আকৃতির উপর নির্ভর করছে। যদি এই ধরনের আকৃতি হয় যেখানে বন্ড মোমেন্টগুলো পরস্পরকে নিউট্রালাইজ করছে, সেক্ষেত্রে μ0 হবে। আর যদি এই ধরনের আকৃতি হয় যেখানে বন্ড মোমেন্ট পরস্পরকে নিউট্রালাইজ করছে না, সেক্ষেত্রে রেজাল্ট্যান্ট যে মোমেন্ট পাওয়া যাবে, ডাইপোল মোমেন্ট, সেটাই হচ্ছে সামগ্রিক অণুটার দ্বিমেরু ভ্রামকের মান। আর মিউ এর ভ্যালু যত বেশি হবে, কোনো অণুর ধ্রুবীয়তার মাত্রা তত বৃদ্ধি পাবে। এবার আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখো, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং কার্বন sp হাইব্রিডাইজড। এক্ষেত্রে এর আকৃতি হচ্ছে লিনিয়ার এবং যে দ্বিমেরু ভ্রামকগুলো রয়েছে, অক্সিজেন বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল, তাহলে কার্বন থেকে অক্সিজেনের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশিত হবে এবং এই দুটো দ্বিমেরু ভ্রামক পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে প্রশমিত করে, যার জন্য এর ক্ষেত্রে রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্টের ভ্যালুটা 0 হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অধ্রুবীয় অণু, যদিও এর ক্ষেত্রে ধ্রুবীয় বন্ধন রয়েছে, এর ক্ষেত্রে μ = 0। BeCl2 এর ক্ষেত্রেও বেরিলিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং ক্লোরিন হচ্ছে উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌল। তাহলে বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশিত হবে এবং এর আকৃতিটা লিনিয়ার হওয়ার জন্য এই দুটো দ্বিমেরু ভ্রামক পরস্পর সমান ও বিপরীতমুখী, সেজন্য এরা পরস্পরকে নিউট্রালাইজ করে এবং এর জন্য এরও μ = 0, দ্বিমেরু ভ্রামক 0 হয়। আবার দেখো, H2 এর ক্ষেত্রে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর দুটো লোন পেয়ার রয়েছে এবং এর সাথে দুটো হাইড্রোজেন বন্ড রয়েছে।
এখানে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, আর এর শেপটা হচ্ছে অ্যাঙ্গুলার, সেজন্য হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশিত হবে এভাবে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে সৃষ্ট দ্বিমেরু ভ্রামকও এদিকে নির্দেশিত হবে। অর্থাৎ প্রত্যেকটা দ্বিমেরু ভ্রামকের যে লব্ধি রেজাল্ট্যান্ট দ্বিমেরু ভ্রামক সেটা একই দিকে নির্দেশিত হবে, এবং এর ক্ষেত্রে মিউ আর নট ইকুয়াল টু 0। এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মিউ এর ভ্যালু থাকবে, সেটা হচ্ছে 1.85 ডিভাই। আবার দেখো CCl4 এর ক্ষেত্রে কার্বন sp3 হাইব্রিডাইজড, এবং এই অণুটার আকৃতি হচ্ছে সুষম চতুস্তরক। এখানে ক্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে কার্বন থেকে ক্লোরিনের দিকে আমরা দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশ করব। এখানে যে কোনো তিনটি CCl বন্ধনের দ্বিমেরু ভ্রামকের লব্ধি চতুর্থ CCl বন্ড মোমেন্টের সমান এবং বিপরীতমুখী হয়, বা অন্যভাবে বলা যেতে পারে যে কোনো দুটো CCl বন্ড মোমেন্টের লব্ধির মান বাকি দুটো CCl বন্ড মোমেন্টের লব্ধির সমান এবং বিপরীতমুখী হয়, ফলে এরা পরস্পরকে প্রশমিত করে, এবং এর ক্ষেত্রে মিউ এর ভ্যালু 0 হয়। অর্থাৎ CCl4 হচ্ছে অধ্রুবীয় অণু। আবার CHCl3 এর ক্ষেত্রে এখানেও কার্বন sp3 হাইব্রিডাইজড, আর এই অণুটার আকৃতি হচ্ছে চতুস্তরক। ক্লোরিন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে কার্বন থেকে ক্লোরিনের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশিত হবে, আর এখানে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশিত হবে। তাহলে সবকটা বন্ড মোমেন্টের যে লব্ধি সেটা একটা নির্দিষ্ট একটাই দিকে নির্দেশিত হবে, মিউ আর। অর্থাৎ এর ক্ষেত্রে মিউ নট ইকুয়াল টু 0, এবং এর ক্ষেত্রে একটা লব্ধি দ্বিমেরু ভ্রামক রয়েছে, এবং এই অণুটা ধ্রুবীয় অণু। এর ক্ষেত্রে মিউ এর ভ্যালু হচ্ছে 1.02 ডিভাই। আবার দেখো BF3 এর ক্ষেত্রে বোরন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এবং এর স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। এখানে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এর ক্ষেত্রে ফ্লুরিন তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে বোরন থেকে ফ্লুরিনের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশিত হবে, এবং এর ক্ষেত্রেও যে কোনো দুটো বোরন ফ্লুরিন বন্ডের বন্ড মোমেন্টের লব্ধি তৃতীয় বোরন ফ্লুরিন বন্ড মোমেন্টের সমান এবং বিপরীতমুখী হওয়ায় এরা পরস্পরকে প্রশমিত করে, এবং এর ক্ষেত্রেও রেজাল্ট্যান্ট মিউ 0 হয়ে যায়, অর্থাৎ লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান 0 হয়। তাই এই অণুটাও হচ্ছে অধ্রুবীয়, মিউ ইকুয়ালস টু এখানে 0। এবার দেখো NH3 এর দ্বিমেরু ভ্রামক NH3 অপেক্ষা বেশি হয়। এটা হচ্ছে NH3 এর আকৃতি, পিরামিডীয় আকৃতি হয়। NF3 এর ক্ষেত্রেও একই আকৃতি হয়। NH3 এর ক্ষেত্রে হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে দ্বিমেরু ভ্রামকটা আমরা হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে নির্দেশ করব এভাবে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যে সৃষ্ট দ্বিমেরু ভ্রামক সেটাও এদিকে নির্দেশিত হবে। তাহলে সবকটা দ্বিমেরু ভ্রামকের যে লব্ধি দ্বিমেরু ভ্রামক সেটার একটা নির্দিষ্ট দিক রয়েছে, এবং সেটা এই একই দিকে ক্রিয়া করছে। এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 1.47 ডিভাই। এবার দেখো NF3 এর ক্ষেত্রে নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে দ্বিমেরু ভ্রামকের দিক নির্দেশিত হবে, এবং লোন পেয়ার থেকে সৃষ্ট দ্বিমেরু ভ্রামকটা বিপরীত দিকে নির্দেশিত হবে। এর ফলে এই তিনটে রেজাল্ট্যান্টটা একদিকে নির্দেশিত হচ্ছে, এবং লোন পেয়ার থেকে সৃষ্ট দ্বিমেরু ভ্রামকটা তার বিপরীত দিকে নির্দেশিত হচ্ছে। সেই জন্য NF3 এর ক্ষেত্রে যে লব্ধি দ্বিমেরু ভ্রামক তার মানটা খুব কম হয়, এবং সেই লব্ধি দ্বিমেরু ভ্রামকের দিকটা এদিকেও হতে পারে বা এদিকেও হতে পারে, সেটা সঠিকভাবে বলা যায় না, এবং এর ক্ষেত্রে মিউ এর ভ্যালুটা খুব কম হয়, 0.24 ডিভাই। অর্থাৎ NH3 এর দ্বিমেরু ভ্রামক NF3 অপেক্ষা বেশি হয়। দেখো cis12 ডাইক্লোরোইথিন আর trans 1,2
হচ্ছে সিস আর এটা হচ্ছে ট্রান্স আইসোমার। এর ক্ষেত্রে CCl যে বন্ধন ভ্রামক সেটা কার্বন থেকে ক্লোরিনের দিকে নির্দেশিত হবে, দুটোর যে রেজাল্ট্যান্ট দ্বিমেরু ভ্রামক সেটা এই দিকে নির্দেশিত হবে। তাহলে এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মিউ এর ভ্যালু থাকবে। আর ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিনের ক্ষেত্রে দুটো ক্লোরিন দেখো বিপরীত পজিশন রয়েছে, ট্রান্স পজিশনে রয়েছে। তাহলে এর ক্ষেত্রে একটা CCl বন্ড মোমেন্ট আর একটা CCl বন্ড মোমেন্টের সমান এবং বিপরীতমুখী, তার ফলে এর যে লব্ধি দ্বিমেরু ভ্রামক তার মানটা শূন্য হবে, কারণ এরা পরস্পরকে নিউট্রালাইজ করছে, অর্থাৎ ট্রান্স আইসোমারের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 0। তাহলে সিস আর ট্রান্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে সিস এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মিউ এর ভ্যালু রয়েছে আর ট্রান্সের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 0। আবার দেখো অর্থ ডাইক্লোরোবেনজিন, এটা হচ্ছে অর্থ ডাইক্লোরোবেনজিন, এটা হচ্ছে অর্থ পজিশন 1 2 পজিশন। মেটা ডাইক্লোরোবেনজিন 1 3 পজিশন আর প্যারা ডাইক্লোরোবেনজিন 1 4 পজিশন। এদের যে দ্বিমেরু ভ্রামকের ক্রম বা ধ্রুবীয়তার মাত্রা সেটা হচ্ছে এরকম, অর্থাৎ অর্থ গ্রেটার দেন মেটা গ্রেটার দেন প্যারা। দেখো এগুলোর ক্ষেত্রে যে CCl বন্ড মোমেন্ট রয়েছে, অর্থর ক্ষেত্রে এই দুটো বন্ড মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, মেটার ক্ষেত্রে এই CCl বন্ড মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আর প্যারার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে প্যারার ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে যে দুটো CCl বন্ড মোমেন্ট এরা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, একটা এদিকে ক্রিয়া করছে এবং আরেকটা তার অপোজিট দিকে ক্রিয়া করছে, অর্থাৎ এরা পরস্পরকে নিউট্রালাইজ করছে। এবং প্যারা ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 0। আর অর্থ আর মেটার ক্ষেত্রে দেখো CCl বন্ড মোমেন্ট গুলো একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করছে এবং তাদের একটা রেজাল্ট্যান্ট মিউ রয়েছে, মেটার ক্ষেত্রেও তাই। কিন্তু অর্থর ক্ষেত্রে এই দুটো বন্ড মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, মেটার ক্ষেত্রে এই দুটো বন্ড মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি। যেহেতু অর্থর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কম, তাই এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক বা রেজাল্ট্যান্ট দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি হয় এবং মেটার ক্ষেত্রে অর্থর তুলনায় কম হয়। সেজন্য এদের মিউ এর যে ভ্যালু বা ধ্রুবীয়তার মাত্রার ক্রমটা এটা হয়। এটা আরেকটা ফর্মুলার সাহায্যে বার করা যায়, মিউ ইকুয়ালস টু রুট ওভার μ1 স্কয়ার প্লাস μ2 স্কয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা। এখানে এই থিটার ভ্যালুটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো, যেটা অর্থর জন্য 60 ডিগ্রি, মেটার জন্য 120 ডিগ্রি আর প্যারার জন্য 180 ডিগ্রি। আর এখানে একই প্রতিস্থাপক গ্রুপ রয়েছে, মানে দুটোই ক্লোরিন ডাইক্লোরোবেনজিন, সেজন্য এখানে μ1 ইকুয়ালস টু μ2 হবে। μ1 বা μ2 দুটোই হচ্ছে CCl বন্ডের যে বন্ধন ভ্রামক সেটার ভ্যালু। এই ভ্যালুগুলো যদি জানা থাকে আর থিটার ভ্যালুগুলো তো আমরা এখান থেকে জানতেই পারছি, এগুলো পুট করলে নির্দিষ্ট যে মিউ এর ভ্যালু সেগুলো ক্যালকুলেট করা যায়। যে ক্ষেত্রে দেখা যায় মিউ এর ভ্যালুর ক্রমটা হয় অর্থ গ্রেটার দেন মেটা গ্রেটার দেন প্যারা, প্যারার ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 0 হয়। এবার আমরা দ্বিমেরু ভ্রামক থেকে বন্ধনের আয়নীয় প্রকৃতির মান নির্ণয় করব, একটা উদাহরণের সাহায্যে দেখাবো। এখানে আমরা HCl অণুর ক্ষেত্রে এই ভ্যালুটা ক্যালকুলেট করব। HCl অণুতে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে এবং এর ক্ষেত্রে বন্ধন দূরত্বকে d দিয়ে লেখা হচ্ছে, d equals to 1.275 into 10 to the power -8 সেন্টিমিটার। আর এই বন্ডটা যদি 100% আয়নিক হয় তাহলে E এর ভ্যালু ইলেকট্রনের চার্জের সমান হয়। তাহলে E equals to 4.8 into 10 to the power -10 ES। আমরা জানি mu equals to E into D, তাহলে এখানে আমরা একটা mu ক্যালকুলেট করব। mu ক্যালকুলেটেড equals to 4.8 into 10 to the power -10 into 1.275 into 10 to the power -8 ESU সেন্টিমিটার equals to, এটা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাওয়া যাবে 6.12 into 10 to the power -18 ESU
মাইনাস 18 ESU সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়ালস টু 6.12 ডিবাই, কারণ 1 ডিবাই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ESU সেন্টিমিটার। এটা হচ্ছে মিউ এর ভ্যালু যেটা আমরা ক্যালকুলেট করলাম। এবার পরীক্ষা দ্বারা একটা মিউ এর ভ্যালু পাওয়া যায়, সেটা হচ্ছে মিউ এক্সপেরিমেন্টাল ইকুয়ালস টু 1.03 ডিবাই। তাহলে এই HCl বন্ডের আয়নীয় প্রকৃতি আমরা নির্ণয় করব পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার equals to mu experimental by mu calculated into 100। তাহলে এক্সপেরিমেন্টাল যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 1.03 ডিবাই, ক্যালকুলেট করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 6.12 ডিবাই into 100। এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 16.83%। তাহলে এইভাবে কোন বন্ধনের আয়নীয় প্রকৃতির মান ডাইপোল মোমেন্ট থেকে নির্ণয় করা যায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি আর ডাইপোল মোমেন্ট দুটো নিয়ে আলোচনা হয়ে গেছে। এবার আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করব। দেখো হাইড্রোজেন বন্ধন কাকে বলে? একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে, সেই তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলগুলো সাধারণত ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণু অপর একটি একই বা ভিন্ন অণু তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে তড়িৎ আকর্ষণে আবদ্ধ হয়ে আয়নীয় প্রকৃতির যে দুর্বলতর বন্ধন গঠন করে তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। যেমন দেখো HX, এখানে X হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এবং হাইড্রোজেন আর X এর মধ্যে এখানে সমযোজী বন্ধন রয়েছে। আর একটা HX রয়েছে, একটা HX এর তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে আর একটা HX এর হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে দুর্বলতর বন্ধন তৈরি হয় এটাকেই বলা হয় হাইড্রোজেন বন্ধন। আর এই হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধনের তুলনায় অনেক দুর্বল প্রকৃতির হয়। আর তড়িৎ ঋণাত্মক যে মৌলের পরমাণুটা থাকে তাকে আকারে ছোট হতে হয়। ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই মৌলের পরমাণুগুলোর আকারে ছোট হওয়ার জন্য এরা এফেক্টিভ হাইড্রোজেন বন্ধন গঠন করে। নাইট্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সমান হওয়া সত্ত্বেও নাইট্রোজেন এফেক্টিভ হাইড্রোজেন বন্ধন গঠন করে, কারণ ক্লোরিন পরমাণুর আকার বড় হয়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যেমন অর্থোক্লোরোফেনল, প্যারাক্লোরোফেনলের ক্ষেত্রে ক্লোরিন পরমাণু হাইড্রোজেন বন্ধন গঠন করে। দেখো হাইড্রোজেন বন্ধন দু প্রকারের, একটা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যখন একই বা আলাদা যৌগের একাধিক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যেমন দেখো HF, HF এর ক্ষেত্রে অনেকগুলো HF এর অণু হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত থাকে। এই যে হাইড্রোজেন বন্ডিং এটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এবং অনেকগুলো HF অণু এই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থেকে বৃহৎ আকার অণুরূপে অবস্থান করে। এখানে HF(N) অনেকগুলো HF এর অণু এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে। 2 নম্বর দেখো অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যখন একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে বলা হয় ইন্ট্রামলিকুলার বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এক্ষেত্রে একটা রিং বা বলয় গঠিত হয়, সেজন্য এই ধরনের হাইড্রোজেন বন্ধনকে বলা হয় চিলেশন। জেনারেলি 5 মেম্বার বা 6 মেম্বার রিং গঠিত হলে সেই হাইড্রোজেন বন্ধন অনেক বেশি স্থিতিশীল হয়। যেমন দেখো অর্থোনাইট্রোফেনল, এখানে একই অণুর দুটো অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এই যে হাইড্রোজেন বন্ডিং এটা হচ্ছে
ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। আবার দেখো অর্থোক্লোরোফেনল, আমরা একটু আগেই বলেছি যে ক্লোরিন কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন করে, এখানেও হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং গঠিত হয়। এটা হচ্ছে অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এবার আমরা বিভিন্ন যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব নিয়ে আলোচনা করব। এখানে আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের থেকে বেশি হয়, কিন্তু দুটোর ক্ষেত্রে এদের মলিকিউলার ফর্মুলা সেম। ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রেও C2H6O আর ডাইমিথাইল ইথারের ক্ষেত্রেও C2H6O, অর্থাৎ সম আণবিক ভর সম্পন্ন, কিন্তু এদের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক আলাদা। দেখো ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহলের অণুগুলো এইভাবে আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে পরস্পরের সঙ্গে সংগঠিত অবস্থায় থাকে, কিন্তু ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে এই ধরনের কোনো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় না। সেজন্য সম আণবিক ভর সম্পন্ন হওয়া সত্ত্বেও ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের থেকে বেশি হয়। দেখো অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনলের তুলনায় কম হয়। অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, অর্থাৎ এই হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এবং এই হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য এই অর্থোনাইট্রোফেনলের অণুগুলো একক অণুরূপে অবস্থান করে। এবং প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে দেখা যায় আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এটা হচ্ছে আন্তঃআণবিক বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। সেজন্য প্যারানাইট্রোফেনলের অণুগুলো পরস্পরের সঙ্গে এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংগঠিত অবস্থায় অবস্থান করে। এই জন্য অর্থোনাইট্রোফেনলের তুলনায় প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বেশি হয়। এবার দেখব অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় বেশি আম্লিক হয়। দেখো কোনো অ্যাসিডের আম্লিকতা বেশি হবে যখন সেই অ্যাসিডটা খুব সহজে H+ ত্যাগ করতে পারে, এবং সেই অ্যাসিড H+ ত্যাগ করার ফলে অনুবন্ধী ক্ষারক গঠিত হয় বা কনজুগেট বেস গঠিত হবে। সেই কনজুগেট বেসটা যদি সুস্থিত হয়, অনেক বেশি সুস্থিত হয়, তাহলে সেই অ্যাসিডটা অনেক বেশি আম্লিক হয়। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এখান থেকে যখন COOH গ্রুপ থেকে একটা H+ বেরিয়ে যায়, তখন COOH- তৈরি হয়। আর এর ক্ষেত্রে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এই হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এবং তার ফলে এই যে কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারকটা গঠিত হচ্ছে, সেটা অনেক বেশি সুস্থিত হয়। কিন্তু প্যারা পজিশনে যখন রয়েছে, অর্থাৎ প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে যে কনজুগেট বেসটা গঠিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্যারা পজিশনে থাকার জন্য এরা অনেক দূরবর্তী রয়েছে, তাই এই ধরনের ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং প্যারার ক্ষেত্রে গঠিত হওয়া সম্ভব নয়। সেজন্য প্যারাটা মানে প্যারার ক্ষেত্রে যে কনজুগেট বেসটা গঠিত হচ্ছে, সেটা অর্থর তুলনায় কম সুস্থিত হয়। সেই জন্য দেখা যায় যে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড খুব সহজে H+ ত্যাগ করতে পারে, এবং এর আম্লিকতা প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় অনেক বেশি হয়।
এবার দেখো বরফ গললে আয়তনে কমে বা বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম হয়। দেখো বরফের কেলাসে H2O অণুগুলো এইভাবে একটা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত থাকে এবং একটা চতুস্তরকীয় কেলাস গঠন করে। এটা হচ্ছে বরফের চতুস্তরকীয় কেলাস, একটা ওপেন স্ট্রাকচার কেলাস যেখানে H2O অণুগুলোর মধ্যে অনেক আন্তঃআণবিক ফাঁক থাকে। কিন্তু বরফ গলে জলে পরিণত হলে তরল অবস্থায় এই আন্তঃআণবিক ফাঁকগুলো আর থাকে না। তরল অবস্থায় অর্থাৎ জলের অণুগুলো এরকম শৃঙ্খল আকারে মানে চেনের মাধ্যমে হাইড্রোজেন বন্ডিং এর দ্বারা সংগঠিত অবস্থায় বৃহৎ অণুরূপে অবস্থান করে। অর্থাৎ বরফ যখন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায় তখন বরফের কেলাসের আন্তঃআণবিক ফাঁকগুলো আর উপস্থিত থাকে না। সেই জন্য বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয় এবং বরফ গললে সেটা আয়তনে কমে যায়। আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা মলিকিউলার অরবিটাল থিওরি নিয়ে আলোচনা